আচ্ছা, আজকে আমরা শুরু করছি পারমাণবিক নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস। এখানে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের অরবিট, কক্ষপথ, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন পরিভ্রমণ করে। পরমাণু নিউক্লিয়াসে থাকে তোমার প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিস্তরণ। পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, খুব অল্প পরিসরে নিউক্লিয়াসটা থাকে। এখানে আমাদের প্রথম যে জানতে হবে যে রাশিটা, সেটা হচ্ছে কি ভর ও শক্তির তুল্যতা সূত্র। আমরা জানি যে শক্তির অপর রূপ হচ্ছে ভর। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। আইনস্টাইন এসে E=mc² সূত্রের সাহায্যে আমরা দেখাতে পারি যে ভরকে ধ্বংস করে আমরা শক্তি পেতে পারি আর শক্তির বিনিময়ে আমরা ভর পেতে পারি। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1 গ্রাম ভর ধ্বংস করলে কি পরিমাণ শক্তি আমরা পাবো। দেখো E=mc², এই সূত্র। তাহলে 1 গ্রাম ভর যদি আমি ধ্বংস করি তাহলে 1 গ্রাম মানে হচ্ছে 1 এর 1000, সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার স্কয়ার, তাহলে পাচ্ছি 9 × 10⁻13 জুল। আমরা অনেক সময় ভরকে শক্তির এককে এবং শক্তিকে ভরের এককে প্রকাশ করি। যেমন আমরা বলি ইলেকট্রনের স্থির ভর 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে একটা ইলেকট্রনের স্থির ভর মানে স্থির অবস্থায় ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। এটা স্থির অবস্থায়। একে যদি আমি শক্তিতে কনভার্ট করি তাহলে কি আসবে? E=mc², 9.1 × 10⁻31, 3 × 10⁸ তার স্কয়ার বাই, এটা জুল আসবে। জুলকে যদি ইভি করতে হয় তাহলে 1.6 × 10⁻−19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? এইটা -19 হলো। এবার মেগা ইলেকট্রন ভোল্ট যদি করি 10⁶ দিয়ে ভাগ, তাহলে আসবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা অনেক সময় বলি যে ইলেকট্রনের স্থির ভর 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, আমরা তখন এইভাবে লিখতে পারি। আবার ধরো 1 অ্যাটমিক মাস ইউনিট এর যদি তুল্য শক্তি করি, তাহলে আমরা এরকম করি 1 অ্যাটমিক মাস ইউনিটের তুল্য শক্তি কিভাবে করব? না, 1 অ্যাটমিক মাস ইউনিট এর যদি আমি ওয়েটটা করতে চাই তাহলে কত আসবে? 1.66 × 10⁻−27 কেজি। এটাকে যদি আমি E=mc² করি তাহলে 1.66 × 10⁻−27, এটা মোটামুটি এরকম একটা ভ্যালু না হয় তাহলে এত জুল হলো। এবারে কিন্তু আমি ইভি করতে চাই তাহলে এই রাশিটাকে আমাকে 1.6 × 10⁻−19 দিয়ে ভাগ করতে হবে, আর মেগা ইলেকট্রন করতে গেলে 10⁶ দিয়ে। তাহলে আমি পাবো মোটামুটি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার এখন নিউক্লিয় বল বলে একটা রাশি পড়তে। নিউক্লিয় বল কি? না, নিউক্লিয়ন গুলো যে বলের জন্য পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে সেগুলোকে আমরা বলবো নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এই বলটা কি হচ্ছে? তীব্র আকর্ষক বল। এর বৈশিষ্ট্য কিছু পড়তে হয়। প্রথম হচ্ছে এটা তীব্র আকর্ষক বল, এটা আধান নিরপেক্ষ। এটা দেখো প্রোটনে হতে পারে, প্রোটন নিউট্রনে হতে পারে, নিউট্রন হতে পারে, এবং এটা তীব্র আকর্ষক বল। এই মহাকর্ষ বল বা তড়িৎ বলের থেকে এর মানটা কিন্তু অনেক বেশি। এবং এটা কিন্তু আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে এটা স্বল্প পাল্লার বল, মানে 10⁻−12 সেন্টিমিটার বা 10⁻−13 সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে এটা কাজ করে। এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার বলের বৈশিষ্ট্য থাকলো। তাহলে কি কি বললাম? 1 নম্বর হচ্ছে স্বল্প পাল্লার বল, এটা প্রোটন নিউট্রন মানে আধান নিরপেক্ষ সবের মধ্যে কাজ করতে পারে। এটা আকর্ষণ বল, আর এটা তীব্র আকর্ষক বল, এটা আমি বলতে পারি। এবার হচ্ছে নিউক্লিয় বাইন্ডিং এনার্জি, নিউক্লিয় বন্ধন শক্তি, যেটা বলা হয় যে নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি মুক্ত করে তাকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি।
সোজা কথায় ধরো আমি 6টা নিউট্রন আর 6টা প্রোটন নিয়ে যদি আমি একটা নিউক্লিয়াস তৈরি করি, তাহলে দেখা যাবে 6টা নিউট্রন এবং 6টা প্রোটনের যে সম্মিলিত ভর আর ওই যে নিউক্লিয়াসের ভর, ওই দুটোর মধ্যে খানিকটা পার্থক্য থাকবে। নিউক্লিয়াসের ভরটা নিউক্লিয়নগুলোর ভরের থেকে সামান্য কম হবে। তাহলে এই যে ভরের যেটা পার্থক্য, ভরের যেটা শর্টেজ বা কমতি যেটা হচ্ছে, এটা কি আমরা বলি ভর ঘাটতি। এই ভর ঘাটতিটাই আবার কি হয়, বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়। তাহলে নিউক্লিয়নগুলো নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি মুক্ত করে সেটাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলবো। নিউক্লিয় বন্ধন শক্তির জন্য আমাকে কি করতে হবে, ধরো আমি ধরছি একটা পরমাণু যার ভর সংখ্যা এ আর পরমাণু ক্রমাঙ্কটা জেড, তাহলে কি বলতে পারি দেখো, যে এ জেডটা যদি প্রোটন থাকে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম নিউট্রন, এইটা থেকে যদি আমি মাস অফ দা নিউক্লিয়াস যদি বিয়োগ করি, তাহলে যে রাশিটা পাবো সেটাকে আমরা ডেল্টা এম, মানে এটাকে ভর ঘাটতি বলবো। এখানে এই যে ভর ঘাটতি যেটা অ্যাটমিক মাস ইউনিটে সাধারণত বেরোয়, তাকে যদি আমরা, এটা যদি অ্যাটমিক মাস ইউনিটে বেরোয়, তাহলে তাকে যদি আমরা 931 দিয়ে গুণ করি, তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট এটা হয়ে যাবে নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে, নিউক্লিয় বন্ধন শক্তির পর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নিউক্লিয় ব্যাসার্ধের একটা রিলেশন লাগে। নিউক্লিয় ব্যাসার্ধের যে রিলেশনটা আমাদের বারবার কাজে লাগে অঙ্ক করার জন্য বিশেষ করে, এটা আমরা বলি যে r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3। এটা সূত্র যে r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3। এখানে r0টাকে বলা হয় নিউট্রনের তোমার পরীক্ষা লব্ধ ব্যাসার্ধ, আর একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আমাকে বের করতে হয় তখন আমাকে এই সূত্র, যেমন ধরো বলে দিলাম যে অ্যালুমিনিয়ামের হয়তো একটা অঙ্ক থাকলো যে অ্যালুমিনিয়াম এর 25, অ্যালুমিনিয়াম 27, এখানে 13, এর হয়তো ব্যাসার্ধটা হচ্ছে এত ফার্মি। তোমাকে টেলিনিয়াম 125 ধরো, এর ব্যাসার্ধ বের করতে হবে, এর ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমি এখানে যদি সূত্র দিয়ে বসাই যে আর অ্যালুমিনিয়াম বাই আর টেলিনিয়াম ইজ ইকুয়াল টু কি হবে না, এর ক্ষেত্রে 27 টু দি পাওয়ার 1/3 বাই 125 টু দি পাওয়ার 1/3, তাহলে 3/5। তাহলে আর যদি টেলিনিয়াম বের করতে হয় তাহলে কত পাবো, আর অ্যালুমিনিয়াম গুণিত 5/3, তাহলে 3.6, তাহলে 6 ফার্মি, এটা উত্তর হয়ে যাবে। এইভাবে আমরা এটা করতে পারি। দেখো 6 ফার্মি আসছে তোমার অ্যান্সারটা। এরপর যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে তেজস্ক্রিয়া। তেজস্ক্রিয়া জানি যে বিজ্ঞানী বেকারেল তোমার 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। তিনি লক্ষ্য করেন যে ইউরেনিয়ামের যৌগ যেটা ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট নিজে থেকেই অস্বচ্ছ কালো কাগজে মোড়া ফটোগ্রাফি প্লেটকে প্রতিক্রিয়া করতে পারে, এবং পরবর্তীকালে মেরি কুরি এবং পিয়ের কুরি ইউরেনিয়ামের আকরিক পিচ ব্লেন্ড নিয়ে এই যে তেজস্ক্রিয়তা তার সম্পর্কে প্রমাণ কিছু দেখিয়েছে, এবং তেজস্ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য তারা দিয়েছিল, যেগুলো যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি মেনে চলতে হয় বা দেখা যায়। সেগুলো কি কি দেখা যায় তেজস্ক্রিয়ার বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে যাদের মোটামুটি 210-এর বেশি ভর সংখ্যা হয় তাদের ক্ষেত্রেই তেজস্ক্রিয়তাটা দেখা যাবে। তার তেজস্ক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হবে যাদের ভর সংখ্যা 210-এর বেশি তাদের মধ্যেই তেজস্ক্রিয় দেখা যাবে, নাম্বার 1। নাম্বার 2, তেজস্ক্রিয় যখন ঘটবে, যে সমস্ত পদার্থ তেজস্ক্রিয় হবে তাদের থেকে উচ্চ গতিবেগ সম্পন্ন বা উচ্চ গতিশক্তি সম্পন্ন রশ্মি বেরোবে, যারা কিন্তু কাগজ, পাতলা পাত এগুলোকে ভেদ করে চলে যাবে। তেজস্ক্রিয় রশ্মিগুলো ফটোগ্রাফি প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে, এবং
তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক ক্ষেত্র যা বলবে এই সমস্ত শক্তি দ্বারা এরা কিন্তু প্রভাবিত হবে না। এবং তেজস্ক্রিয়তা মূল ব্যাপার আরেকটা যেটা বলা হয় যে তেজস্ক্রিয়তা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। এটা একদম পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থেকেই হয়, বাইরের ইলেকট্রনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর একটা হচ্ছে তেজস্ক্রিয়ার ফলে সাধারণত মৌলের রূপান্তর হয়, এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত। তেজস্ক্রিয় বিঘটন কাকে বলে? ওই যে তেজস্ক্রিয়র ফলে পদার্থটা ভেঙে যাচ্ছে, এটা কি আমরা তেজস্ক্রিয় বলবো, এই তেজস্ক্রিয় বিঘটন বলবো। জনক পরমাণু, দুহিতা পরমাণু, যে চার তেজস্ক্রিয়তা হচ্ছে সেটাই জনক। তেজস্ক্রিয়তার ফলে যারা সৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা বলবো দুহিতা পরমাণু। তাহলে এটা একটা ব্যাপার যে জনক পরমাণু কি, যে পদার্থের তেজস্ক্রিয়তা দেখা যায় তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় নমুনা কাকে বলতে পারি না, যে বস্তুখণ্ড থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে আসবে তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় নমুনা। এখানে একটা রাদারফোর্ডের পরীক্ষা ছিল। রাদারফোর্ড কি করলো, একটা সিসার একটা ব্লক নিয়েছিল, সিসার ব্লক নিয়ে তার মধ্যে তেজস্ক্রিয় নমুনা একটু রেখে দিয়েছিল। তেজস্ক্রিয় নমুনা নিয়ে রেখে একটা ব্লক নিয়ে তার সামনে ছোট্ট একটা ছিদ্র ছিল, এখানে একটা ফটোগ্রাফি প্লেট রেখেছিল এবং এর পারপেন্ডিকুলার সারফেসে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিল। দিয়ে এই ফটোগ্রাফি প্লেটের মধ্যে ও দেখলো যে ফটোগ্রাফি প্লেটে তিনটে মোটামুটি রেখা দেখতে পেল। ফটোগ্রাফি প্রিন্টটা যখন বিশ্লেষণ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তিনটে সুস্পষ্ট রেখা দেখতে পাচ্ছে, তিনটে সুস্পষ্ট রেখা। তার মধ্যে দেখা যাচ্ছে একটা সোজা বেরিয়ে যাচ্ছে, একটা কম বিচ্যুত হচ্ছে, একটা বেশি বিচ্যুত হচ্ছে। এবং ওই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করেছে তীব্র চুম্বক ক্ষেত্র, তার অভিমুখ বিশ্লেষণ করে দেখা গেল এর মধ্যে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত আর একটা নিস্তড়িৎ। তিনটে জিনিস দেখা গেল, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা নিস্তড়িৎ। তাই নিস্তড়িৎ মানে যেটা বলা হলো, যেটা গামা রশ্মি। পজিটিভটা ভারী, ওটাকে বলা হচ্ছে আলফা, যেটা সেটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। আর একটা হচ্ছে বিটা রশ্মি। তাহলে তেজস্ক্রিয়ার ফলে তিন ধরনের বিকিরণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আলফা, দু নম্বর হচ্ছে বিটা, আর তিন নম্বর হচ্ছে গামা। এই আলফা সম্বন্ধে কি কি জানা গেল, যেটা হচ্ছে পজিটিভ তড়িৎ বহন করে, এটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, এটা তড়িৎ বা চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, এর ভেদন ক্ষমতা আছে, ফটোগ্রাফি প্লেটে তো প্রতিক্রিয়া থাকবে, আয়নন ক্ষমতা আছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আলফা কণাটা এখান থেকে বিকিরণের পর একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর পরিবেশ থেকে ইলেকট্রন সংগ্রহ করে প্রথমে হিলিয়াম পরমাণু এবং পরে হিলিয়াম গ্যাসে পরিণত হয়। এই যে দূরত্ব পর্যন্ত আলফা কণাটা আলফা কণা হিসাবে যায় সেটা আমরা বলবো পাল্লা। তাহলে আলফা সম্বন্ধে আমার এটুকু জানলেই চলবে। এক নম্বর হচ্ছে এটা পজিটিভ তড়িৎগ্রস্ত, তড়িৎ বা চুম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, এটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস বলি, প্রতিপ্রভা সৃষ্টি করতে পারবে, ফটোগ্রাফি প্লেটে ক্রিয়া আছে, আর বলা হলো ভেদন ক্ষমতা আছে, আয়নন ক্ষমতা আছে, এবং এর একটা পাল্লা রয়েছে, সেটা আমরা তো বলেছি। বিটা রশ্মি এটা বলছে নেগেটিভ কণার স্রোত, এটাও তাই তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, এটাও তাই ফটোগ্রাফি প্লেটে প্রতিক্রিয়া আছে, আয়নন ক্ষমতা আছে, ভেদন ক্ষমতা আছে এবং তীব্র শক্তি সম্পন্ন নেগেটিভ কণার স্রোত আমরা বলি। গামা রশ্মিটা বলা হলো, এই গামা রশ্মিটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না, এটা আলোর বেগে চলাচল করবে, প্রতিপ্রভা সৃষ্টি করবে, ফটোগ্রাফি প্লেটে প্রতিক্রিয়া আছে, ভেদন ক্ষমতা আছে, আয়নন ক্ষমতা আছে এবং এর ভেদন ক্ষমতা এর থেকে বেশি। এবং কম্পেয়ার করলে দেখা যায় এর থেকে এর ভেদন ক্ষমতা 100 গুণ হবে এবং এর থেকে এর আবার 100 গুণ। তার মানে আলফার তুলনায় গামার যে ভেদন ক্ষমতা সেটা প্রায় 10 টু দি পাওয়ার কত হচ্ছে 10,000 গুণ, তার 10 টু দি পাওয়ার 4 টাইমস হবে। এটা হয়ে গেল তোমার আলফা বিটা গামা। এবার আমাদের কিছু করতে হয়, যেমন ধরো বিটার সঙ্গে ক্যাথোড রশ্মির অনেক মিল থাকে। কি মিল থাকে না, বিটা ক্যাথোড উভয় নেগেটিভ কণার স্রোত, উভয় তড়িৎ বা চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, উভয় ভেদন ক্ষমতা আছে, ফটোগ্রাফি প্লেটে প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা মিল রয়েছে। সেই জন্য এদের পার্থক্যটা পড়ে।
পার্থক্যটা প্রথমে কি বলবো আমরা, বিটা কোথা থেকে হয়, তেজস্ক্রিয় বিঘটনে হয়। এটা হচ্ছে কি তড়িৎ মুখর নল থেকে হয়। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এর ভেদন ক্ষমতা এর থেকে অনেক বেশি। ব্যাস, এটা হয়ে গেল কম্পারিজন। সিমিলারলি দেখো এক্স রশ্মির সঙ্গে গামা রশ্মি কিছু মিল আছে। কি মিল আছে? দুটোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দুটোই আলোক বেগে চলাচল করে, দুটোই তড়িৎ বা চুম্বকত্ব দ্বারা বিক্ষিপ্ত হয় না, অতিপ্রবাহ সৃষ্টি করবে, ভেদন ক্ষমতা সবই আছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এখানে একটাই, এটা দেখো পুরো নিয়ন্ত্রণ করতে পারবে না, স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিঘটনের ফলে সৃষ্টি হবে। এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, শক্তি বাড়ানো কমানো করতে পারবে, এবং গামা রশ্মির শক্তি এর থেকে অনেক বেশি। এই জিনিসটা তোমাকে জানতে হবে। এবার যেটা থাকে সেটা হচ্ছে আলফা বিটা রশ্মি ক্যাথোড রশ্মিগুলো হলো। এরপর যেটা থাকে সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র, সরণ সূত্র, সডিক হ্যাজান্সের যে সূত্রটা, সেই সূত্র তিনটে সূত্র থাকে। কি কি সূত্র থাকে? একটা হচ্ছে আলফা বিঘটন, একটা হচ্ছে বিটা বিঘটন, আর একটা হচ্ছে গামা নিঃসরণ, এরকম বলা হয়। তাহলে সডিক হ্যাজান্সের সূত্রটা আমাকে পড়তে হবে। সডিক হ্যাজান্সের সূত্র প্রথম কি বললাম? আলফা বিঘটন। আলফা বিঘটনে বলা হয় যে কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি আলফা রশ্মি নিঃসরণ হয় তাহলে তার ভর সংখ্যা 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। প্রথম সূত্র। তাহলে একদম সহজ, যে এক্স যদি একটা পদার্থ হয়, এখান থেকে যদি একটা আলফা কণা বের হয়, এটা যদি এ, এটা জেড বলি, তাহলে যেটা x1 যদি বলো তাহলে এটা কি আসবে? a-4, এটা z-2। এটা হচ্ছে আলফা বিঘটন। সিমিলারলি বিটা বিঘটন যদি হয় তাহলে কি হচ্ছে? এক্স একটা পরমাণু, যেখান থেকে একটা বিটা কণা যদি নিঃসরণ হয় তাহলে যে রাশিটা হবে সেটা হবে এটা এই থাকবে, জেডটা শুধু z+1 হবে। অর্থাৎ এর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, পরমাণু ক্রমাঙ্ক শুধু এক একক বাড়বে। এখানে এই রিলেটেড একটা কোশ্চেন থাকে যে পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই, অথচ আমরা জানি তেজস্ক্রিয় নিউক্লিয় ঘটনা হওয়া সত্ত্বেও তেজস্ক্রিয় বিঘটনে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। এটা কি করে সম্ভব? এক্ষেত্রে বলা হয় যে পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন আছে সেটা ভেঙে কি হয়? প্রোটন আর ইলেকট্রন হয়। এই ইলেকট্রনটা বিটা হিসাবে বেরিয়ে যাচ্ছে। এবার শুধু কি হচ্ছে? একটা প্রোটন থাকছে, প্রোটনের ভর নিউটনের ভরের প্রায় সমান, তার মানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু কি হচ্ছে? প্রোটন সংখ্যা বৃদ্ধির অর্থ তার পরমাণু ক্রমাঙ্কটা এক একক বৃদ্ধি পাচ্ছে, এটা বলা হয়। 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির ক্ষেত্রে বলা হয় গামা নিঃসরণ, যেটা বলা হয় যে কোনো পদার্থ থেকে যখন আলফা বা বিটা বিঘটন হয় তখন ওই তেজস্ক্রিয় মৌলটা উদ্দীপিত অবস্থায় বা উত্তেজিত অবস্থায় থাকে। ওই অবস্থা থেকে ও যখন স্বাভাবিক শক্তি স্তরে আসে তখন শক্তির অ্যাডজাস্টমেন্ট হিসেবে যে শক্তি নিঃসরণ হবে সেটাকে আমরা গামা রশ্মি বলি। তাই গামা রশ্মি নিঃসরণের জন্য তার ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক এর কোনো পরিবর্তন হবে না, শুধু ওটা স্বাভাবিক শক্তি স্তরে ফিরে আসবে। এটা হলো। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অর্ধায়ু, গড়ায়ু, ক্ষয় ধ্রুবক, এদের সংজ্ঞাগুলো আর এদের মধ্যে সম্পর্কটা। দেখো যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌল তার প্রাথমিক সংখ্যার অর্ধেকে পরিণত হয়, যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌল তার প্রাথমিক সংখ্যার অর্ধেক বা প্রাথমিক পরিমাণের অর্ধেকে রূপান্তরিত হবে, সেটাকে আমরা বলবো অর্ধায়ু। যেমন আমরা যদি বলি রেডিয়ামের অর্ধায়ু 1622 বছর, হয়তো বললাম। তার মানে বুঝতে হবে 1 গ্রাম রেডিয়াম যদি নিই তাহলে 1622 বছর পর ওই রেডিয়ামটা 0.5 গ্রাম, এবং আরো 1622 বছর পর এটা 0.125 গ্রাম, এইভাবে কমতে কমতে আসবে। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের হার। যেটা তেজস্ক্রিয় বিঘটনের হারটাকে আমরা কি বলি? ডিএনডিটি, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস। এই তেজস্ক্রিয় বিঘটনের হারটা বলছে যে দেখা যায় যে তেজস্ক্রিয় বিঘটনের হার ডিএনডিটি, এটা কোন এক মুহূর্তে যে অক্ষত পরমাণু যেটা থাকবে তার সঙ্গে সমান। আমরা ধরছি কোন এক সময় তেজস্ক্রিয় মৌল প্রাথমিক সংখ্যা ছিল N0 এবং ডিটি ক্ষুদ্র সময়ে ডিএন সংখ্যক পরমাণু বিঘটিত হয়েছে। তাহলে তেজস্ক্রিয় বিঘটনের হারটা কত হবে? ডিএনডিটি। এটা ওই মুহূর্তে যদি অক্ষত পরমাণুর সংখ্যা n হয় তাহলে ডিএনডিটি ভ্যারিজাস n লিখব। সমানুপাতটা তুললে আমরা যেটা পাবো একটা ধ্রুবক পাবো, এই ধ্রুবকটাকে আমরা বলছি ল্যামডা। তাহলে আমি পাচ্ছি -λ। কেন? সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু n এর পরিমাণটা কমতে থাকবে সেই জন্য আমরা এটাকে নেগেটিভ সাইন দেব। তাহলে আমরা দেখো dn/n
সমান আমরা লিখবো দেখো মাইনাস ল্যামডা ডিটি। এখন আমরা যদি টাইমটাকে 0 থেকে t ধরি তাহলে এই সংখ্যাটা n0 থেকে দেখো n হবে। প্রাথমিক সংখ্যা n0, পরে আমি n ধরছি, তাহলে n0 থেকে nটা ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে দিই, n হলো, এটা n0 হলো। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে পরের লাইনে কি পাবো দেখো, log n, ই বেস তো থাকবেই, বুঝতে পারছো, n বাই n0 ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। একবার টি এর জায়গায় 0, একবার টি বসিয়ে এটা পাবো। তাহলে এর পরের লাইন আমরা পাবো দেখো যে log n বাই n0 ই বেস ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তার মানে n বাই n0 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। এটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। ল্যামডাটাকে আমরা কি বলি, বিঘটন ধ্রুবক। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র n বাই n0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তাহলে আমরা পেলাম যে n বাই n0 সমান পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকে আমরা বললাম তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। এখন অর্ধায়ুটা কি বলেছিলাম, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণু তার প্রাথমিক সংখ্যার অর্ধেকে পরিণত হয় সেটাকে আমরা বলি অর্ধায়ু। তাহলে যে সময় অর্ধায়ুটাকে আমি যদি ক্যাপিটাল টি ধরি, এটাকে অর্ধায়ু ধরলাম ক্যাপিটাল টি, তাহলে n বাই n0 সমান তাহলে কি হবে, হাফ হবে। তাহলে সেটা সমান কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। পরের লাইনে আমি কি লিখবো দেখো, 2 সমান হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে ল্যামডা টি ইজ ইকুয়াল টু ln2 মানে log e বেস 2, এর ভ্যালুটা হচ্ছে 0.693। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু পাবো দেখো 0.693 বাই ল্যামডা। এটাই হচ্ছে অর্ধায়ুর সঙ্গে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। ইয়াই অর্ধায়ুর সঙ্গে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। এটা অর্ধায়ুর সঙ্গে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, যে টি ইজ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। ল্যামডাটাকে ক্ষয় ধ্রুবক বলি, টিটা অর্ধায়ু। এবং এখন এমনি আমরা প্রমাণ করবো একটু ইয়েতে, দেখো যে 1 বাই ল্যামডাটাকে আমরা টি অ্যাভারেজ বলি, 1 বাই ল্যামডাটাকে টি অ্যাভারেজ বলবো, আমরা দেখবো এখনই। তাহলে এটা সমান টি সমান তাহলে কি আসবে, 0.693 ইন্টু টি অ্যাভারেজ। এই সম্পর্কটা দিয়েও দেখবো আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার আমরা এখন ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ুর সংজ্ঞাটা আমরা এখান থেকে তৈরি করবো। অর্ধায়ু তো বলে দিয়েছি, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণু প্রাথমিক সংখ্যার অর্ধেক হয় সেটা হচ্ছে অর্ধায়ু। এবার আমরা দেখবো ক্ষয় ধ্রুবক আর গড় আয়ুর সংজ্ঞা, সেটা কি হবে দেখো। এই যে আমরা পেয়েছি n বাই n0, যেটা n বাই n0 সমান পেয়েছিলাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, বা এইটা এখান থেকে যদি লিখি যে n বাই n0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এখন দেখো এই টি এর জায়গায় যদি 1 বাই ল্যামডা বসায় তাহলে আমি কি পাচ্ছি, 1 বাই ই পাচ্ছি। তা বলা হয় যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণু প্রাথমিক সংখ্যার 1 বাই ই অংশে পরিণত হয় তার অনন্যকে আমরা বলি ক্ষয় ধ্রুবক। কারণ দেখো 1 বাই ল্যামডা, টি ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডার উল্টো হলে সেটা ল্যামডা হবে। তাহলে আমরা বলবো যে সময় কোনো তেজস্ক্রিয় মৌল প্রাথমিক সংখ্যার অর্ধেকে পরিণত, প্রাথমিক সংখ্যার 1 বাই ই অংশে পরিণত হবে তার অনন্যকে বলা হয় ক্ষয় ধ্রুবক। অনন্যকে ক্ষয় ধ্রুবক বলবো। আর ওই সময়টা যেটা মানে 1 বাই ল্যামডা, যেটা এই যে টি সমান 1 বাই ল্যামডা পেলাম, এটাই হচ্ছে গড় আয়ু। তাহলে গড় আয়ুর সঙ্গে আমরা বলতে পারি
যে সময় কোনো তেজস্ক্রিয় মৌল প্রাথমিক সংখ্যার 1/e অংশে পরিণত হবে সেটা হচ্ছে গড় আয়ু, আর ওর অনন্যক যেটা সেটা হচ্ছে অর্ধায়ু। এটা হলো। এরপর যেটা থাকে এখানে কিছু রিলেশন দিয়ে অঙ্ক টঙ্ক করার জন্য কিছু রিলেশন থাকে, সেই রিলেশন গুলো থাকে। যেমন ধরো এরকম একটা রিলেশন n/n0, n/n0 সমান হচ্ছে হাফ টু দি পাওয়ার n। এই এমটাকে বলা হয় t/t। টি হচ্ছে টাইম আর ক্যাপিটাল টিটা হচ্ছে অর্ধায়ু। সেটা কিরকম? দেখো বললো যে কোন একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন, তাহলে 50 দিন পর তার কত অংশ অবিঘটিত থাকবে? 50 দিন পর কত অংশ অবিঘটিত থাকবে? এই অঙ্কগুলো করার সময় কি লিখবে? n/n0 সমান হাফ টু দি পাওয়ার n। n মানে এখানে কত না t/t, n সমান তাহলে কত লিখবো? 50/10 মানে হচ্ছে 5। আমি কি পাবো? n/n0 সমান হচ্ছে হাফ টু দি পাওয়ার 5, 2 গুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32। তার মানে 1/32 অংশ অবিঘটিত থাকে n/n0। অক্ষত যতটা আছে সেটা হচ্ছে n/n0 সমান 1/32। এখানে তিনটে সক্রিয়তা বলে ব্যাপার আছে। সক্রিয়তা কি? dn/dt, প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যাটা, সেটা আমরা সক্রিয়তা বলি। তাহলে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যাটা যদি 3.7 × 10⁻10 হয়, প্রতি সেকেন্ডে দেখো যদি বিঘটন সংখ্যাটা 3.7 × 10⁻10 যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি 1/20। তাহলে 20 যেটা CI দিয়ে লেখা হয়, CI এরকম বলা হয় 1/20 যেটা, সেটাকে কি হবে? 3.7 × 10⁻10 dps। সিমিলারলি রাদারফোর্ড বলা হবে যদি 10⁶ dps হয়, প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যাটা যদি 10⁶ হয়। আর তেজস্ক্রিয় সক্রিয়তার SI ইউনিট যেটা বলা হয় সেটা হচ্ছে বেকারেল। বেকারেলটা বলা হয় প্রতি সেকেন্ডে যদি 1 dps হয়। 1 dps যদি হয়, প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা বেকারেল বলি। বেকারেলটাকে বলি আমরা তেজস্ক্রিয় SI ইউনিট। তাহলে এই জিনিসগুলো মোটামুটি তোমার প্রথম ক্লাসে হলো। পরের দিন আমরা নেক্সট জিনিসটা পড়বো। এটা খুব ভালো করে বুঝে বুঝে পড়ে নেবে, তাহলে আমরা পরবর্তী জিনিসগুলো বুঝতে পারবো।